পরে ইয়ার করে ঠিক আছে এই সামনে চলে আসো এটা তো ওটা মনে হয় চলছে না এটা চলছে এখানে সামনে চলে আসো আচ্ছা দেখো ফিজিক্সে কয়েকটা জিনিস তোমরা জানো অনেক কিছুই তার মধ্যেও ছোট ছোট কিছু ফ্যাক্টর আছে যেগুলো জানা খুব জরুরি হ্যাঁ বিশেষ করে আমরা কিছু মানে চার্জ কিভাবে ট্রান্সফার হয় এই জিনিসগুলো আমরা আগেই করেছি তাই না কুলম্বস ল করেছি হ্যাঁ এখানে আমরা দেখবো যে মেথডস অফ চার্জিং কি কি উপায়ে চার্জ করা যায় যেহেতু আমাদের এই চ্যাপ্টারটাই কি নিয়ে চার্জ ইলেকট্রিক চার্জ তাই না তাহলে ইলেকট্রিক চার্জ মানে কি এখানে কোন 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 পার্টিকেল গুলো আসবে বেশি ইলেকট্রন চার্জ পার্টিকেল গুলো চার্জ পার্টিকেলের মধ্যে সবচেয়ে আউটার শেলে কি থাকে ইলেকট্রন ইলেকট্রন গুলো কিন্তু একটু লুজ থাকে বেশ করে আউটার শেলে যেগুলো থাকে এগুলোকে রিমুভ করা খুব ইজি তাই না এগুলো ট্রান্সফার খুব ইজি রাইট বাট প্রোটনকে তোমার বের করাটা কি হয় টাফ বা নিউট্রনও মানে সেন্টার পার্টে কি থাকে যে কোনো একটা অ্যাটমের সেন্টারে কি থাকে প্রোটন থাকে নিউট্রন থাকে তাই না তাহলে এইগুলোকে ভাঙতে গেলে আমাদের কি করতে হয় অনেক ফোর্স অ্যাপ্লাই করতে হয় যেমন তোমার ইউরেনিয়াম 235 তোমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টর সম্বন্ধে জানো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে নিউক্লিয়াসে কি থাকে আসলে প্রোটন আর নিউট্রন তাই না আর একটা ইউরেনিয়ামকে যদি ভাঙতে চাও তাহলে কি করতে হবে নিউট্রন দিয়ে হিট করতে হবে অথবা আমরা সামটাইমস আমরা আলফা পার্টিকেল দিয়ে হিট করি ব্রেক করার জন্য ঠিক আছে বাট ইলেকট্রনকে এসকেপ করার জন্য কি দরকার হয় না অনেক সময় ইলেকট্রন কি থাকে খুব লুজলি হেল্ড থাকে একটা অ্যাটমের মধ্যে এবং এটা ইজিলি চলে যায় বুঝছো তো যদি পাশে তুমি আরেকটা আনচার্জ পার্টিকেল এলিমেন্ট অথবা যার ইলেকট্রনের সংখ্যা কম বা প্রোটনের সংখ্যা কম ইকুয়াল হতে চায় সবসময় তাই না তখন ফাইভ তারা শেয়ার করবে হ্যাঁ তখন কেমিস্ট্রিতে পড়েছে যে শেয়ারিং তাই না তো তার অনেক সময় শেয়ার করতে চায় ইলেকট্রন ঠিক আছে তো এটা হচ্ছে অনেক সময় কোভ্যালেন্ট বন্ড তৈরি করে এখন দেখো আমরা কুলম্বস লতে পড়েছিলাম কি বলতো লাস্ট যে আমাদের লেকচারটা ছিল সেটাতে কুলম্বস লটা কি ছিল ওটা দেখতে হবে এফ ফোর্স তাই না দুটো অ্যাটমের মধ্যে দুটো চার্জ পার্টিকেলকে যদি আমরা একটা নির্দিষ্ট দূরত্বে রাখি তাই না ধরলাম আর দূরত্বে যদি রাখি আমরা সেটা তাদের মধ্যে একটা কি হবে ফোর্স ক্রিয়েট হবে তাহলে এই ফোর্স ইকুয়ালস কি হবে ফোর্সটা আসলে প্রপোর্শনাল টু চার্জ দুটোর মাল্টিপ্লিকেশন বাই দূরত্ব স্কয়ার ভেরি গুড তাহলে এখন আমরা যদি এই প্রপোর্শনাল সাইন তুলে দিতে চাই তাহলে কি করতে হয় একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয় হ্যাঁ কনস্ট্যান্ট কে তাহলে কনস্ট্যান্ট কে আবার আমরা দুভাবে লিখতে পারি একটা হচ্ছে কে আর একটা কি এপসাইলন নট এপসাইলন নট যদি তুমি ইউজ করো তাহলে এপসাইলন নট ইকুয়ালস কি হবে কে ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট 4 পাই তো এমনি কনস্ট্যান্ট এটা ক্যালকুলেটর থেকে আসবে 4 একটা নাম্বার বুঝছো তো পায়ের ভ্যালু কনস্ট্যান্ট তাহলে এপসাইলন নটের ভ্যালু কত 8.85 ইনটু 10⁻12 ঠিক আছে আর মনে আছে কে এর ভ্যালু কত 9 তাহলে যখন যেটা দরকার হবে তখন সেটাই আমরা অ্যাপ্লাই করব কনস্ট্যান্ট হিসেবে রাইট এখন দেখো মেথড অফ চার্জিং তাহলে মেথড অফ চার্জিংটা কি the process of supplying the electric charge to an object or losing the electric charge from one object is called charging মানে আমরা মোট কথা দুটো তোমরা যেটা বললা আর কি দুটো এলিমেন্টকে যদি পাশাপাশি রাখি অথবা অ্যাটমকে যদি পাশাপাশি রাখি কোনটার ইলেকট্রন যদি কম হয় কোনটা যদি
বেশি থাকে তাহলে কি হবে, হয় ইলেকট্রন লুজ করবে না হলে ইলেকট্রন কি করবে তার কাছ থেকে নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে তাহলে কিসে পরিণত হয়ে যাবে, সমান হবে, মানে চার্জে পরিণত হবে। নেওয়া মানে কি, তাদের আবার ইলেকট্রন এবং প্রোটনের সঙ্গে কি হয়ে যাবে, সমান হয়ে সমান করতে যাবে। বাট যদি কারো কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয় তখন কি হবে, ইলেকট্রন বেড়ে যাবে, তখন সে কিছু পরিণত হবে নেগেটিভ চার্জে পরিণত হয়ে যাবে। যদি লুজ করে সে তার ইলেকট্রনের সংখ্যা একটা কমে যাবে প্রোটনের চাইতে। আমরা জানি যে স্টেবল অবস্থায় কি থাকে, ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা অলওয়েজ কি থাকে, ইকুয়াল থাকে। ঠিক আছে, তাহলে যদি একটা লুজ করে তাহলে পজিটিভ চার্জে পরিণত হবে, প্রোটনের সংখ্যা বেশি থাকবে। আর যদি গেইন করে তাহলে নেগেটিভ চার্জে পরিণত হবে। এখন দেখো মেথডগুলো আমরা একটু আলোচনা করি। An uncharged object can be charged in three different ways as follows: charging by friction, একটা হচ্ছে ফ্রিকশনের মাধ্যমে, আর একটা কি ইন্ডাকশনের মাধ্যমে, আর একটা হচ্ছে কন্ডাকশনের মাধ্যমে। ঠিক আছে, কন্ডাকশন, ইন্ডাকশন, ফ্রিকশন। তাহলে চার্জিং বাই ফ্রিকশন, ফ্রিকশনটা কি, ভেরি সিম্পল। ফ্রিকশন তোমরা বহু ছোটবেলা থেকে বইয়ে পড়ে আসছো। রাইট, তাহলে দুটো আনচার্জড অবজেক্টকে যদি আমরা কি করি, রাব করি, তাহলে কি হবে, একজন ইলেকট্রন লুজ করবে আর একজন ইলেকট্রন গেইন করবে। তাহলে দুইজনই কিসে পরিণত হয়ে যাবে, চার্জে পরিণত হয়ে যাবে, হয় নেগেটিভ চার্জ না হলে পজিটিভ চার্জ। এবং এটা তোমরা কিভাবে প্রুভ করবে, কিছু কাগজের টুকরা যেগুলো আনচার্জ, ঠিক আছে, তারপর ধরলো সেটা কি করবে, অ্যাট্রাক্ট করবে। রাইট, এটা ছোটবেলায় করেছো তোমরা। তাহলে ফ্রিকশন, তাহলে শুধু ফ্রিকশন কি ওই কম আর চুলের মধ্যেই হবে, হ্যাঁ, আর কার কার মধ্যে হতে পারে ফ্রিকশন, সিল্কের কাপড় আর বেলুনের মধ্যে। এক্স্যাক্টলি, সিল্ক, বেলুন হতে পারে, সিল্ক যে কোনো রডের মধ্যে হতে, প্লাস্টিক রড হতে পারে না, হতে পারে পলিথিন, যেগুলো থেকে ইলেকট্রন, মোট কন্ডাক্টরের সাথে কিন্তু হবে না। কন্ডাক্টরের সাথে যদি ফ্রিকশন করো তাহলে কি হবে, ইলেকট্রন গুলো পাস করে চলে যাবে। কন্ডাক্টরের মধ্যে ইজিলি ইলেকট্রন কি করতে পারে, পাস করতে পারে, ফ্লো করতে পারে, তাই না? কোনো মেটাল বডিতে বাতাসের ফ্রিকশনে কি ইলেকট্রিসিটি তৈরি হয়? ইলেকট্রিসিটি হতেই পারে, মানে সেটা যদি মানে ইয়ে না থাকে, ল্যান্ডিং করা না থাকে, আনচার্জ করে, গ্রাউন্ডেড না, তাহলে তার মধ্যে এয়ারক্রাফট হয় না। হ্যাঁ, যেমন এর আরেকটা एग्जांपल হচ্ছে কি, একদম প্র্যাকটিক্যাল एग्जांपल, সেটা হচ্ছে যে এয়ার যখন, মানে এয়ারে যখন কি করে ফ্লাই করে এরোপ্লেন, তখন এয়ারের সাথে কি হয়, এটার ফ্রিকশন হয়। ফ্রিকশন হলে তার যে বডিতে কি হবে, সে চার্জ গেইন করবে না, ইলেকট্রন প্রোডিউস হবে, ইলেকট্রন প্রোডিউস হবে। বুঝতে পেরেছো? তাহলে চার্জ, ইট উইল বিকাম চার্জ। এই জন্য যখন ল্যান্ড করলো আবার কি করে, তার চাকা নেমে যায়, তাই না? চাকাগুলো কি কন্ডাক্টর, ইনসুলেটর। তাহলে চার্জগুলো কি যাওয়ার কোনো উপায় আছে? এই করে স্যার স্ট্যাটিক ডিসচার্জার ইউজ করা হয় স্যার। তাহলে মনে রাখবা যে যখন ল্যান্ড করে যে কোনো একটা এয়ারপোর্টে, তখন যাত্রী নেমে যাওয়ার পরে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়, গ্রাউন্ডেড করার জন্য। এটাকে বলা, যেমন মানে ইয়েতে বলা হয় সাধারণত হ্যাঙ্গার বের করে, হ্যাঙ্গার, ঠিক আছে। তো এখানে এয়ারক্রাফট গুলো নিয়ে যাওয়া হয় ওখানে সার্ভিসিং করার জন্য। প্রত্যেকটা ইয়ার্ডে একবার ফ্লাই করার পর সাথে সাথে আবার যাত্রীদের ওটাকে ফ্লাই করানো হয় না, কারণ ওটা তো ফুয়েল দরকার হবে, তাই না? আর ফুয়েলিংটাও কিন্তু খুব ডেঞ্জারাস। তাহলে আমি এটা শেষ করি যে তাহলে এয়ারক্রাফট গুলো কি করা হচ্ছে, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ চার্জিং বাই কন্ডাকশন, ঠিক আছে, বা ফ্রিকশন, সরি ফ্রিকশন। তাহলে এই এয়ারক্রাফট গুলো কি হচ্ছে, নিয়ে যে এদের সাথে আর্থিং করা হয়। আর্থিং করলে কি হয়, তার বডিতে যে আনএক্সপেক্টেড চার্জ গুলো তৈরি হয় সেগুলো কোথায় চলে যায়, কারণ অনেকক্ষণ ফ্লাই করে কিন্তু তার মানে ভালোই চার্জ কি করে, এটা মানে গেইন করে থাকে। স্যার এই এয়ারক্রাফট বডিতে স্যার পেইন্ট করা থাকে, তাহলে এখানে একটা ইনসুলেটর রয়ে গেছে না বাতাসের ঘর্ষণে পেইন্ট। আমরা যে ডেফিনেটলি
আমরা অনেকভাবেই চেষ্টা করি যত রিডিউস করা যায়, কিন্তু তারপরেও তো কি ওটা কন্ডাক্টর পেইন্ট করছিল, ওটা কি কন্ডাক্টর অ্যাবজর্ব করতে পারে, বাট কন্ডাক্টর না, তাই না? তাহলে এই জন্য বললাম, তার মানে কি যদি চার্জ কি করে স্টোর হয়, তাহলে সেটাকে আমরা কি করি, একটা আর্থ ওয়্যারতে কানেক্ট করে গ্রাউন্ডেড করে দিই, দিয়ে চার্জগুলো যখন চলে যায় তারপরে আদার সার্ভিসিং করে যেটা করা হয়, মানে পরে এটা ফুয়েলিং এর জন্য নিয়ে যাওয়া হয়। তাহলে ফুয়েলটা খুব ইম্পর্টেন্ট, তাহলে একটা রিফুয়েলিং করা হয়, এবং ফুয়েলিং এর সময় যে জিনিসটা করে সেটা শুধু এয়ারক্রাফটের ক্ষেত্রেই নয়, তোমাদের বাইক যে চালাও সেক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে? এই যে বাইক চালাচ্ছ, ফুয়েলিং এর সময় বাইকে বসে থেকে আমরা কি করি, ফুয়েল রাখি। তারপর সিএনজি যেগুলো ইউজ করা হয়, সিএনজি বলো, বাস বলো, সব কিছুতেই যেটা হয় কি মানুষ মানে না নামিয়ে দিয়ে কি করা হয়, ফুয়েলিং করা হয়। বাট এটা যে কতটা ডেঞ্জারাস তোমার কল্পনা, এরকম বহু ঘটনা ঘটেছে যে সিএনজিতে ফুয়েলিং করার সময় সিএনজি বাস হয়ে গেছে, ঠিক আছে? সামান্য একটু যেহেতু ওই যে স্ট্যাটিক চার্জ তৈরি হচ্ছে ওখানে, তাহলে একটু স্ফুলিঙ্গ যদি তৈরি হয়, মানে একটা স্পার্ক যদি তৈরি হয়, তো স্পার্ক থেকে কি হয়ে যেতে পারে, মানে ফুয়েল থেকে ফায়ার হতে পারে আর কি, ইট মে কলস ফায়ার, ঠিক আছে? এন্ড বার্স্ট করে যাবে। ডান? বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এইসব ক্ষেত্রে আমাদের কি করতে হবে? We should be careful. We should be careful about it. যত ছোট ঘটনাই ঘটুক না কেন, এগুলো আমরা অবশ্যই কনসিডারেশনে রাখবো যতটা পারা যায়। বিশেষ করে তুমি যখন কার নিয়ে বাড়িতে যাবা, অনেকেরই গাড়ি আছে, গাড়িতে বাড়ি যাবা, বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই থাকে, তো স্বাভাবিক যাদের দূরের রাস্তা, তাই না, তারা তো তোমাদের মাঝখানে কি করতে হয়, তৈরি করতে গেছে, হ্যাঁ? তো ফুয়েল যখন নিবা তখন কি করতে হয়, নেমে দাঁড়ানো উচিত। আমি নিজেই কাজটা করতাম, ঠিক আছে? সতর্কতা থাকা উচিত। অ্যাক্সিডেন্টই তোমার হয়তো কোনদিনই হচ্ছে না, কিন্তু ঘটবে একদিন, ঠিক আছে? বাট একদিনের যে ঘটনা ঘটবে সেই দিন কিন্তু আর মানে কারোরই হয়তো বা দেখা গেল বাঁচার সুযোগ নেই, পুরো ফুল ফ্যামিলি সহ নাই, এরকম বহু ইয়ে পাওয়া যাচ্ছে, ঠিক ঘটনা ঘটছে, রাইট? স্যার ফিউলের যে কথা বলেন স্যার, রিসেন্টলি একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে স্যার, যে একটা হিউম্যান একটা বসে আছে, যেটার মধ্যে গ্রাউন্ডে পা কাজ করতেছে, ওর উপর কম্বল ছিল, কম্বলটা যখন জোরে পুল করছে আর গ্যাস অন ছিল, জাস্ট ফিঙ্গার দিয়েছে, গ্যাস লাইট আপ হয়ে গেছে। এটা তো শীতের দিনই হয়, কম্বল যখন নাড়াচাড়া করা হয় চার্জ আবার কি আচ্ছা, শেষ করো, মানে আমার ইয়ে চলছে। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, তাহলে তুমি যেটা বললা আর কি, যে এটার আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। তুমি তো বললে আরো অনেক বড় আকারে, ঠিক আছে? মানে একদম সিম্পল যদি তুমি চিন্তা করো যে তুমি বাথরুমে গোসল করতে ঢুকছো, ঠিক আছে? তো গোসল করলাম, ভালো কথা। তুমি শুকনা তাওয়াল দিয়ে কি করলাম, চুলগুলো একদম শুকায় ফেললাম, ঠিক আছে? মুছে একদম শুকায় ফেললাম, বেশি ছোট চুল আছে। তারপর মানে আমরা তো গাটা মুছি, তো ড্রেস পরে বের হলাম। তোমার বাথরুমের যদি কি বল পর্দাটা, মানে যে কোনো কাপড়ের হতে পারে, সিনথেটিক হলে সবচেয়ে ভালো হয় আর কি, মানে এটার এক্সাম্পলটা বুঝতে সুবিধা হয়। তো যখন তুমি পর্দাটা সরে আসতে যাওয়া, তখন দেখবা যে সব তখন পট 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 করে শব্দ হচ্ছে, মানে চুলগুলোকে কি করছে, টেনে ধরতেছে, মানে গায়ের লোমগুলোকে টেনে ধরছে, বুঝতে পেরেছো? তার মানে ওই যে তুমি যখন রাব করেছো, তার মানে ফ্রিকশন, ফ্রিকশনের ফলে কি হয়েছে, চার্জ হয়েছে। তাহলে তোমার ইয়ে তো মানে আর্থিং হয়নি, ঠিক আছে? তার মানে চার্জটা যে রয়ে গেল, সেই চার্জটা কি করছে ওই কাপড়ের সাথে।
এর আরেকটা তোমরা एग्जांपल নিজেরাই বলেছো যে যে কোনো কাপড়ের সাথে সিল্কের সাথে এর সাথে যদি আমরা একটা রাবার অথবা কি বলবো প্লাস্টিক রড, ঠিক আছে, এগোনাইট রড এগুলো যদি রাব করি তাহলে কি হবে? ইট উইল বিকাম চার্জ। স্যার ওয়েদারের সাথে কি এটার কোনো রিলেশন আছে? এবং শীতের দিনে এই জিনিসটা বেশি হয়। শীতের দিনে আমরা নরমাল কাপড়গুলো সেটা গরমের দিনে কাপড় যেটা হয় আর কি যে সাধারণত তুমি তোমার কাপড়ের দিকে থাকো, আমরা শীতের দিনে কি করি? উল পরি, তবে উলের কাপড় বেশি পরা হয়। উলের কাপড়ের সাথে ঘর্ষণটা কি হয়? বেশি হয়, ঠিক আছে। শীতকালে কাপড় এই জন্য চার্জ পরিবেশ বেশি। আর সবচেয়ে বড় কথা শুষ্ক থাকে, এটা একটা বড় ব্যাপার, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই তখন চার্জটা বেশি তৈরি হয়, রাইট? Then these are the practical examples of A. Producing charge by friction. Okay? তাহলে এই ধরনের অনেক एग्जांपल তোমরা নিজেরাই তৈরি করতে পারো, ঠিক আছে। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। তাহলে চার্জিং বাই ফ্রিকশন আমরা নিচ থেকে শুরু করেছি। আচ্ছা, চার্জিং বাই কন্ডাকশন বা ইন্ডাকশন, ইন্ডাকশনই ধরলাম। ইন্ডাকশনে কি হয়? ইন্ডাকশন তোমরা ইন্ডাক্টর অনেক ইউজ করো, প্রত্যেকটা বাসাতে ইন্ডাক্টর আছে, হ্যাঁ। ইন্ডাক্টরে কি হয়? একটা থাকে আনচার্জ, তাই না, আর একটা চার্জ থাকে। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে conduction. The method of charging an uncharged object by bringing it close to a charged object is known as charging by conduction. The charged conductor has an unequal number of protons and electrons. Hence, when an uncharged conductor is brought near it, it discharges electrons to its established state. তাহলে এটা যখন আনইকুয়াল নাম্বার যদি থাকে তাহলে এটা যখন তুমি একটা মানে কাছাকাছি নিয়ে আসবে কথা, তখন কি হবে? ডিসচার্জ হবে, ইলেকট্রনটাকে দিয়ে দিবে, এসকেপ করবে। দেখি স্যার ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে হতে পারে, রাইট, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক কন্ডাকশন, এগুলো আমরা অনেক মানে এর আগে তোমরা করেছো, করে মানে জানার কথা আর কি, করে আসছো না? হ্যাঁ, কন্ডাকশন করে আসছো না কেন? স্যার আমাদের এই প্রোগ্রামে করা হবে না। ও আচ্ছা, তোমাদের তোমরা নাই করেছো না? এগুলো স্যার ওই এখন করব, এনার্জি কনভার্সন অন করা আছে, কনভার্সন। আচ্ছা আচ্ছা, এনার্জি কনভার্সন, ট্রান্সফরমার বুঝতে পারছি। তাহলে বিশেষ করে তোমরা এটার একটা ভালো एग्जांपल পাবা যে কিসের তোমার হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারে কয়টা কয়েল কাজ করে? দুইটা কয়েল কাজ করে। তাহলে একটাতে আমরা কি প্রোভাইড করি? ইনপুট যেটা থাকে আর কি শুরুতে যেটা থাকে। তাহলে প্রাইমারি কয়েলে আমরা কি করি? ভোল্টেজ সাপ্লাইটা দেই, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই থেকে মানে কানেক্ট করে সরাসরি ভোল্টেজ সাপ্লাই দেই প্রাইমারি কয়েলে। সেকেন্ডারি কয়েলে কিন্তু সাপ্লাই দেওয়া হয় না। সেকেন্ডারি কয়েলে কি হয়? টোটালি ইনডিউস হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ট্রান্সফরমার যত বড় ট্রান্সফরমার হোক না কেন একই মেথডে চলে। ডান? यस স্যার। ওকে, তাহলে সাথে সাথে তোমার যেটা করবো আর কি, যে এই যে বাই চার্জিং মানে চার্জিং বাই ফ্রিকশন, কন্ডাকশন, ইন্ডাকশন, এই জিনিসগুলো একটু ইয়ে করবো। তারপরে বাসায় তোমরা কি করো? ইন্ডাক্টর ব্যবহার করো রান্না বান্নার জন্য। হ্যাঁ, ইন্ডাকশন আছে না বাসায়? হ্যাঁ, কারণ ইলেকট্রিসিটি থাকে না, তখন কি করো? এর তো সারাক্ষণই দেখি যে ইয়ে দেয় টিভিতে বলো, মানে যেখানে বলো বিজ্ঞাপন দিচ্ছে ইন্ডাকশন, যে মানে কারেন্ট খরচ খুব কম হয়। না মানে বিজ্ঞাপনে যে ইয়েতে যেটা আসে আর কি, যে এত কম হয় যে তোমাদের গ্যাসের প্রয়োজন নেই। হ্যাঁ, তাই না? গ্যাস না হলেও চলো, ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল মানে গ্যাসের বিলের চাইতে কম। বিজ্ঞাপনে তো মানে তারা তোমাদেরকে মানে আকর্ষণ করার জন্য তো অনেক কিছু বলবে।
কতটুকু ইয়ে আছে সেটা তো পরের বিষয়। যেমন আমরা এসি ব্যবহার করি, এখানে কি করে ইনভার্টার ইউজ করা হয়, আবার নন ইনভার্টারও আছে। হ্যাঁ, তো যখন তারা বিজ্ঞাপন দেয় যে আমরা ইনভার্টার ইউজ করি, একেবারে বিল মানে জিরোর কাছাকাছি, হ্যাঁ আসে না বললেই চলে। তো তোমরা সারা রাত সুন্দর মতো চালায় ঘুমায় কম্বল গায়ে দিয়ে ঘুমাবো, মাস শেষে যখন বিলটা আসবে তখন। এনিওয়ে, তাহলে কন্ডাকশন বুঝতে পেরেছো? কন্ডাকশন কিভাবে হচ্ছে? হ্যাঁ, ইন্ডাকশন দাও। The process of charging an uncharged conductor by হ্যাঁ আরেকটি unequal number of proton and electron যখন থাকবে তখন এটা আনচার্জ কন্ডাক্টর কি করবে? যখন তুমি আনচার্জ কন্ডাক্টরকে কাছাকাছি নিয়ে আসবে তখন সেখানে কি হবে? ইলেকট্রনগুলো ট্রান্সফার হবে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডাকশন প্রসেস। আর চার্জিং বাই ইন্ডাকশন, তাহলে ইন্ডাকশন কি? দ্য প্রসেস অফ চার্জিং অ্যান আনচার্জড কন্ডাক্টর বাই ব্রিংিং ইট near a charged conductor without any physical contact is known as charging by induction. তাহলে কোন ধরনের কি থাকবে না? টাচ থাকবে না, আনটাচড অবস্থায় থাকবে, তার মানে একটা গ্যাপ থাকবে, রাইট? তবে কাছাকাছি আনতে হবে যেন ওই ফিল্ডের মধ্যে আসে। ঠিক আছে, তাহলে কি হবে? ইন্ডাকশন। এটাকে অনেক সময় আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, আর এটা ওয়ার্ক এক্সাম্পল। আচ্ছা, যাই হোক, আমরা চার্জিং গুলো পড়লাম আর কি, যে তিনটা প্রসেসে যে চার্জ হয় সেটা দেখলাম। এরপরে যেটা আসবে যে ওয়ার্ক এক্সাম্পল। ওয়ার্ক এক্সাম্পলের মধ্যে যেটা ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম আছে, আমরা অলরেডি কুলম্বস ল জানি, এটাকে অ্যাপ্লাই করি আমরা আদার্স যে ম্যাথগুলো আছে। এটা ভেরি সিম্পল, ওটাতে কোশ্চেন আদৌ থাকবে কিনা আই ডোন্ট নো। হ্যাঁ, এত ইজি কোশ্চেন থাকবে না, তবে একটু ঘুরিয়ে তো থাকবে। দেখো, আমি ম্যাথগুলো তোমার যেটা মনে করবে আমি বোর্ডে করে দিচ্ছি, তুমি একটু বলে দাও। What is the total charge of 75 kg electrons? এটা মানে আমি কতদিন পড়েছি? আচ্ছা, যদি কতদিন পড়ে থাকি তাহলে আর নতুন করে করাবো না। স্যার একবার দেখেন করা যায় না, এটা একটা সমস্যা। আচ্ছা, কেউ যদি এটা ভালো ধারণা থেকে চাইলে জুম করতে পারো। আচ্ছা, আমি দেখিয়ে দিই, বোর্ডে দেখি। দেখো, যদি ধরে এখানে যে জিনিসটা আছে আর কি, যে আমার একটা কন্টেইনারের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, মানে টোটাল চার্জ আছে নাকি? না, চার্জ বের করতে বলছে, ইলেকট্রনের সংখ্যা দেওয়া হচ্ছে, সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, 75 কেজি চার্জ অফ 75 কেজি অফ ইলেকট্রন। আচ্ছা, মাস দেওয়া আছে, সরি ভর দেওয়া আছে। তাহলে দেখো ইলেকট্রনের ভর কত? মাস অফ ধরো 75 কেজি, যেটা আছে সেটাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, বলছে আর কোনো ইনফরমেশন দেওয়া থাকলো না। ঠিক আছে, খালি বলা হলো যে ওই কন্টেইনারে যে ইলেকট্রন আছে তার টোটাল চার্জের পরিমাণ কত। ঠিক আছে, তাহলে টোটাল চার্জের পরিমাণ যদি আমি জানতে চাই, তাহলে টোটাল ইলেকট্রনই যদি না জানি, তাহলে টোটাল চার্জ জানবো কিভাবে? ইজ ইট পসিবল? না। তাহলে সেটা বের করবো কিভাবে? আগে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল
মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইকুয়ালস কত মনে রাখবা টোটাল মাস ঠিক আছে m বাই me বাই একটা ইলেকট্রনের মাস আমি স্মল m দিয়ে একটা ইলেকট্রনের মাসকে ডিনোট করছি ঠিক আছে বিকজ আমাদের দুটোই জানা আছে আমরা কিন্তু কুলম্বস ল শুরুতেই পড়েছি চার্জ একটা ইলেকট্রনের চার্জ কত একটা ইলেকট্রনের মাস কত এটা তোমরা আগেও হয়তো পড়ে আসছো ইন্টারভিউ করে আসছো ঠিক আছে হ্যাঁ এটা মুখস্থ থাকার কথা তাহলে দেখো টোটাল মাস কত আছে আমার 75 কেজি রাইট আর একটা ইলেকট্রনের মাস কত 9.1 into 10 to the power minus 31 kg দেখো এখানে কেজি কেজি ক্যান্সেল হয়ে যাবে বাকি যেটা আসবে সেটা কত 30 আচ্ছা এত ইলেকট্রন নাম্বার ইটস এ নাম্বার এতগুলো ইলেকট্রন নাম্বার তাহলে বাকিটা তো আর মানে আমার মনে হয় না যে ক্যালকুলেশন করার দরকার আছে যে আমার ইলেকট্রনের সংখ্যা আমি পেয়ে গেছি একটা ইলেকট্রনের চার্জ কত 1.6 into 10 to the power minus 19 কুলম্ব ঠিক আছে তাহলে এতগুলো ইলেকট্রনের সংখ্যা মানে ইয়া কত চার্জ কত এক্স্যাক্টলি মাল্টিপ্লাই করে দিলেই হয়ে গেল স্যার খুব সহজ এটা একদম সিম্পল আমি এইজন্য বললাম যে এই ম্যাথগুলো থাকবে না ঠিক আছে বাট এটা খালি জানার জন্য আর কি বুঝছো তো যা হয় এত কুলম্ব চার্জ এখন উল্টা করে থাকতে পারে এখানে তো কেজি আছে আমার তো চার্জ দিয়ে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমার ম্যাথ কত তাহলে আমার টোটাল চার্জ কে একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করলে নাম্বার অফ ইলেকট্রন বের হবে এটা দিয়ে একই কথা কিন্তু তারপর একটা ম্যাথ দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে টোটাল ম্যাথ বের হয়ে যাবে ওকে ডান আচ্ছা আমরা নাম্বার 2 তে চলে যাই এগুলো সিম্বল এগুলো আচ্ছা আমরা একটু এটা আজকে ডেট কত 30 স্যার এটা মনে হয় লেখা ছিল না Acha, how many electrons would have to be removed from a penny to leave it with charge of eto দুটো পার্ট এখানে A and B to what fraction of the electrons in the penny does this correspond? A penny has a mass of 3.11 gram. Assume it is made entirely of copper. ধরে নিলাম এটা কপারের তৈরি ঠিক আছে তাহলে দেখো এটাও করে দিয়েছি আমি মানে এখানে যে কথা আছে কি সব ধরনের একটা করে দেওয়া আছে ম্যাথ ঠিক আছে এখন মানে ডাইরেক্ট তো বুঝতেই পারতেছ যে এখান থেকে কোনো ম্যাথ ডাইরেক্ট আসবে না এটাকে একটু ঘুরে ফিরে অন্যভাবে আসবে তো সেটা করার মতো ক্ষমতা আই থিঙ্ক তোমাদের আছে সেটা পারবো এখন মানে আমরা একটা আছে ফ্রিকশন দিয়ে আছে যাই হোক এটা আমি তোমাদের থিওরিতে মনে হয় করাইনি এটা অন্তত দেখো যেটা দেখাচ্ছিলাম আর কি যে ফ্রম ইকুয়েশন আচ্ছা উই নো দ্যাট ইচ ইলেকট্রন ইজ রিমুভড দ্য পেনি পিকস আপ এ চার্জ অফ 1.6 into 10 to the power minus 19 ঠিক আছে এত কুলম্ব সো to be left with the given charge we need to remove n electrons where n is equals to যেটা বলছিলাম যে যদি চার্জ থাকে তাহলে আমরা টোটাল চার্জকে কি করব একটা ইলেকট্রনের চার্জ দিয়ে
ভাগ করব, তাহলে ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে এত, তাহলে নাম্বার অফ ইলেকট্রন সেখান থেকে আসতেছে। আচ্ছা, আমি এই জিনিসটা যেহেতু তোমাদেরকে করাইনি, এটা এখন আমি ইয়ে রাখছি, পরে এটা করব। আমরা মেইন ইয়েতে যাই, যেহেতু আমাদের চ্যাপ্টারটাই ছিল কুলম্বস ল দিয়ে, আমরা এখানে চলে আসছি। হ্যাঁ, দেখবো তো অবশ্যই। তোমাদের কোন গ্রুপটা অ্যাক্টিভ? আগেটাই আমি ট্যাগ করেছো, তাহলে পেয়ে যাবো। আচ্ছা দেখো, আচ্ছা এখন দেখো ওই প্রসঙ্গে পরে কথা বলবো। এখন দেখো কুলম্বস ল, দেখো কুলম্বস লটা কি ছিল? F equals K into Q1 into Q2 divided by R square. এখন দেখো Q1 Q2 আমরা এটাকে মানে অ্যাবসলিউট ভ্যালুটা নেব, পজিটিভ ভ্যালুটাকে নেব, ঠিক আছে? যেহেতু এটা কি ফোর্স, আমার তো নেগেটিভ ফোর্স অ্যাপ্লাই করতেছি না, ফোর্স হয় অ্যাট্রাক্ট করবে না হলে রিপেল করবে। যাই হোক, তাহলে আমরা F equals K into Q1 Q2 by R square, আমার দুটো চার্জই দেওয়া আছে, ওয়ান চার্জ এত, এটা প্লাস আর ভ্যালু আছে 12 সেন্টিমিটার ডিসটেন্সে আছে, আর ভ্যালু আছে, ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে যে -1.50 into -6 কুলম্ব। ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অফ ইচ চার্জ। তাহলে এখানে দেখো একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, তার মানে তাদের মধ্যে কি হবে? অ্যাট্রাকটিভ ফোর্স, বিকর্ষণ হবে না না অ্যাট্রাকটিভ ফোর্স হবে। যাই হোক, আমরা তাহলে আমরা কি করছি যে অ্যাপ্লাইং কুলম্বস ল, এটা মানে একদম সিম্পল কুলম্বস ল থেকে আসছে। Q1 Q2 বাই R স্কয়ার K, K এর ভ্যালুটা খালি মনে রাখতে হবে। K এর ভ্যালু কত? তোমরা 9 দিয়ে করবে, 9 into 10⁹ ইনটু চার্জ দুটো বসায় দিবা, দিয়ে ডিভাইডেড বাই R স্কয়ার। R কে কিসে নিতে হবে? মিটারে নিতে হবে, সেন্টিমিটার আছে মিটারে নিতে হবে, বুঝছো তুমি? হ্যাঁ, এটা মিটারে কনভার্ট কত? 1 সেন্টিমিটার মানে কত? 1 মিটার কত সেন্টিমিটার? স্যার 1 মিটার ইকুয়ালস কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার, ঠিক আছে? এগুলো মুখস্থ করতে হবে। একটা স্কেলই আছে, আমি মানে এর আগে মনে করে দিয়েছিলাম তোমাদের ফার্স্ট ইয়ারে। তাহলে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিটার, গ্যাপগুলো কত করে? 10 করে, বুঝছো তো? যেটা থেকে যেটা কনভার্ট করবো 1 লিখে বাকিগুলো 0 বসায় দিই, বুঝতে পেরেছো? দ্যাটস অল। আর তোমাদের আরো ছোট ইয়ে আসবে, মাইক্রো, ন্যানো, পিকো, বুঝছো তো? আর ওইদিকে হচ্ছে হ্যাঁ, আর ওইদিকে খুব বেশি ছোট আসবে না, এই পর্যন্ত হলেই হবে। আর ওইদিকে হবে কি? আর বড়গুলো কি আছে? ছোটগুলো তো বললাম, বড়গুলো কি? কিলোর পরে কি? মেগা, গিগা, টেরা, এই তিন মনে রাখলে চলবে, ঠিক আছে? মানে মনে রাখো এদিকে 10 করে গ্যাপ, আর ওইদিকে কত করে গ্যাপ? 1000 করে, 1000 করে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? হ্যাঁ, আর যেহেতু তোমরা যখন বড় অনেক বড় হবে, তখন জিরোর সংখ্যা কি হয়ে যাবে? অনেক বড় হয়ে যাবে। তাতে 10 লিখে কাউন্ট করবে, হ্যাঁ কতগুলো জিরো আছে পাওয়ারটা লিখে দিবে, ঠিক আছে? আর যদি স্মলার হয় তাহলে মাইনাস সাইন হবে, আর যদি বড় হয় তাহলে পজিটিভ, ঠিক আছে? তাই প্লাস সাইন দেওয়ার প্রয়োজন হয় না, এমনি দিলেই বোঝা যাবে যে না। স্যার ক্যালকুলেশনে অ্যাট্রাকশন রিপালশনের কোনো ইফেক্ট আছে কি স্যার? কোনটা? যেমন একটা চার্জ পার্টিকেল পজিটিভ আর নেগেটিভ, আমি তো দুইটা গুণ করে দিয়েছি। আমরা কেন এই পার্টটা কেন দিলাম? কারণ তো ফোর্স বের করতেছি, আমরা চার্জ বের করছি না। চার্জ বের করতে গেলে আমরা বলতাম যে হ্যাঁ নেগেটিভ চার্জ হচ্ছে না পজিটিভ চার্জ হচ্ছে, কারণ তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কত সেই ফোর্সটা বের করতেছি, সেটা অলওয়েজ কি হবে? পজিটিভ, পজিটিভ হবে, ফোর্সটা পজিটিভ হবে। ইভেন দুটোই নেগেটিভ হতে পারে, সমস্যা নাই, আমি ফোর্স বের করব। হ্যাঁ ফোর্স বের করব,
দুটোই নেগেটিভ হোক দুটোই পজিটিভ হোক ফোর্স বের করার সময় আমার সাইন ম্যাটার করে না এই জন্য আমরা ওই সাইনটা ব্যবহার করে থাকি। আচ্ছা এখন আসো একটু বড় what must be the distance between point charge q1 equals 26 কি এটা বলো mu c microcoulomb very good microcoulomb and point charge q2 equals minus 47 microcoulomb for the electrostatic force between them to have a magnitude of 5.70 newton তাহলে কত ডিসটেন্সে থাকলে তাহলে আমাদের কার ভ্যালু বের করতে হবে এখানে আর এর ভ্যালু বের করতে হবে ঠিক আছে কি বোর্ডে করতে হবে নাকি এখানে লিখে দেব তোমরা দেখতে পাচ্ছ এখানে নাকি আমি বোর্ডে করিয়ে দেব দেখতে তো পাচ্ছেন একটু বুঝতে হইছে আচ্ছা ঠিক আছে আমি রেডি আছি স্যার করিয়ে দেব আমরা সবাই দেখো আমাদের মেইন ফর্মুলাটা কি x equals কি k into q1 q2 divided by r square আমরা কাকে সাবজেক্ট করব r কে তাহলে আমরা একটু ক্রস মাল্টিপ্লাই করে নেই তাহলে r square equals কত হবে k into q1 q2 divided by f ঠিক আছে আচ্ছা আর পরে ওটাকে সাবজেক্ট করে দিই তাহলে এখানে k এর ভ্যালু কত হচ্ছে 9.9 into 10 to the power কত ও 9 into 10 to the power 9 9 into 10 to the power 9 আচ্ছা into q1 এর ভ্যালু কত আছে 26 মাইক্রোকুলম তাহলে 26 দিস ইজ দ্য মানে এটাই এই জায়গাটার একটা তোমার ইয়ে আছে হ্যাঁ এটা মাইক্রোকে কি নিতে হবে কুলম্বসে নিতে হবে তাহলে কুলম্বে নিতে গেলে এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব 10 to power -6 ইনটু q2 কত ছিল -47 তাহলে -40 আমরা মাইনাস লিখব না 47 ইনটু 10 to the power -6 ঠিক আছে ডিভাইডেড বাই f f এর ভ্যালু কত ফোর্স দেওয়া আছে অবশ্যই 5.70 নিউটন 5.70 নিউটন ঠিক আছে এইটা ক্যালকুলেট করার পরে তারপরে কি করব বলো এটা বাকিটা কি করব এটা কি করব আমরা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলে কিন্তু গেট যাবে রাইট তারপর আমাদের যেটা মেইন পারপাস সেটা হচ্ছে r ইকুয়াল যে ভ্যালুটা আসবে সেটাকে রুট করে দেব ঠিক আছে তাহলে ভ্যালু কি কিসে আসবে কোন ইউনিটে আসবে মিটার ডিসটেন্স ফিজিক্সে একটা জিনিস মনে রাখবা যে মিটার লিখবা সে ফুল মার্ক পাবা আর যে মিটার লিখবা না মিনিমাম 1 মার্ক কাটবে আসে তো 3 বাচ্চা তাহলে এই লিখতে হবে এটা বেশি লেগে গেছে ডান আর কোন সমস্যা শিওর হ্যাঁ অনেকভাবে ইয়ে করা যায় দেখো এরকম আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই যেহেতু এটা পোর্টালে দিয়ে দেবো আমি স্যার আমাদের পিডিএফ গুলো একটু হোয়াটসঅ্যাপে সেন্ড করে হ্যাঁ দিয়ে দেব আচ্ছা বাকিগুলো মনে হয় এখানে নাই হ্যাঁ এখন বলো কার কি কোশ্চেন আছে বলো কনস্ট্যান্ট ইউনিট কুলম্ব স্কয়ার পার নিউটন স্কয়ার মিটার স্কয়ার তোমার এটা দিয়ে দিয়েছি তো কে ভ্যালু তো দেওয়া আছে ইয়া সহ ইউনিট সহ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার আর ওটা
কই এর কের ভ্যালু কোথায় গেল? আচ্ছা ফার্স্ট কেজি স্যার ফার্স্টে কত আগে কি ওই যে এই যে। না 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 এখানে হচ্ছে তোমার Epsilon. যদি এপসিলন নট লেখো তাহলে কুলম্ব স্কয়ার ডিভাইডেড বাই নিউটন নিউটন মিটার স্কয়ার আর ইয়া হলো উল্টা যাবে বুঝছো কে এর ভ্যালু উল্টা যাবে এই যে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার এটা অপোজিট আর কি এপসিলন নট হলে কুলম্ব স্কয়ার উপরে চলে যাবে নিউটন মিটার স্কয়ার নিচে চলে যাবে ঠিক আছে হ্যাঁ। আর কিছু নো স্যার এটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন স্যার Not this is we going. Don't worry. গ্রুপ থেকে নোট দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো তাহলে এটা যখন যেটা করবো সেটা একদম কমপ্লিট কে করে রাখবো ঠিক আছে আর তোমাদের তো মেয়ের আছে এমন না যে তোমাদের মেয়ে নেই তোমাদের মেয়ের হবে আগে মতো ফাইনাল লেকচার শুরু হবে হুম আগে মতো শুধু ফাইনাল লেকচার হ্যাঁ, কি আগে ওরা অনেক সুবিধা পেয়েছো কি সুবিধা স্যার 6 মাস পর একসাথে মাথা ভর্তি দিয়ে সুবিধা স্যার স্যার ইয়ার সিলেবাস কমে দিয়েছিলাম না আপনি নেট থেকে নেট থেকে তো নেট থেকে তো আমি দিইনি মনে হয় না একটা দিয়েছি একটা যাও ইসলাম সিলেবাস ইসলাম দুটো একটা দিয়েছি এই আচ্ছা যাই হোক আমরা পরের দিন